আশিকি আমার ভালোবাসা পর্ব ৫। ঘুম থেকে উঠে চারিদিকে চোখ বালালাম কয়টা বাজে জানার জন্য। পাশে হাত দিয়ে আমার মোবাইলটা খুঁজলাম, কিন্তু পাওয়া না পাওয়া যায়। খানিকটা বিরক্ত নিয়ে তাকিয়ে ফোন খুঁজতে লাগলাম। আবারও না পাওয়ায় ভুরু কুঁচকে এলো। আমার কি হলো? ফোন কোথায় গেল? আমার ফোন, ফোনের জন্য কি বাসায় চোর আসলো? তাও আবার আমার ফোনের জন্য, নাকি বাসার সব কিছুই চোর নিয়ে গেছে? আমি কিছুই বলতে পারি না। আচ্ছা, কি কি নিয়ে গেছে বাসা থেকে? বাসার ফার্নিচারগুলোও কি নিয়ে গেল? তাহলে সর্বনাশ, কয়টা চোর এসেছিল বাসায়? আচ্ছা, ওনার কি চোর চুরি করে নিয়ে গেল? নিশ্চয়ই নিয়ে গেছে। চোরে চুরি করতে আসলে তো আর সব কিছুই চুরি করে নিয়ে যাবে, তাই না? চোর আর জানে না যে নিয়ে গেলে এখন নিশ্চয়ই উনি চোরটাকে খুঁজে বের করে ওকে চোরের চাকরি থেকে বের করে দিবে জেল নামক শাস্তি মাধ্যমে। তখন চোর বেচারাটা কষ্টে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করবে, প্লিজ আমাকে চোরের চাকরি থেকে বের করো না, এটা আমার বাপ দাদার দেওয়া চাকরি, আমি এই চাকরিটা ছাড়তে পারবো না, প্লিজ দয়া করুন টাইপ কোনো কিছু বলে চিৎকার করবে। আহা বেচারা, কি কষ্ট! এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার কালকের কথা মনে পড়ে গেল। আরে, ওই বাজে লোকটা তো আমার ফোন ভেঙেছিল। সব কিছু মনে পড়তেই মন খারাপ। চোখ ঘুরিয়ে দেখলাম দেয়ালে, ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ৫টা ৫১ বাজে। তার মানে সকাল হয়ে গেছে। আর আমি প্রায়ই সকাল সকাল উঠে থাকি। আজকেও হলো। আমি আরও একটা কাজ করি, সেটা হলো বাড়ির সামনে যে বিশাল বড় বাগানটা আছে ওখানে ঘুরতে যাই আর কি। আমার অনেক ভালো লাগে বাগানে ঘুরতে। আজকেও যাব। তাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বাগানের উদ্দেশ্যে। বাগানে ঘুরঘুর করছি আমি, হাত দিয়ে বাগানের ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছি। নানা রকমের ফুল ফুটেছে বাগানে। ফুলে ফুলে রয়েছে ছোট্ট ছোট্ট শিশির বিন্দু, যা বাগানের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। আমি একটা সাদা গোলাপ নিয়ে মাথায় পড়তে পড়তে ভাবলাম, আমার কালো চুড়িদার জামার সাথে সাদা গোলাপটা মানাবে ভালো। ২ হাত ভর্তি কালো রেশমি চুড়ির সাথে পায়ে কালো একজোড়া পায়েল তো আছেই। আমার ভাবনার মাঝে কেউ আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কিন্তু কে? তাকে দেখার জন্য ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আহত হলাম আমি। তারপরেও মনে সন্দেহ গেল না আমার। আমার মন বলছে কেউ আছে আমার অদৃশ্যের আড়ালে, কিন্তু দেখতে পারছি না তাকে। যাই হোক, আর খোঁজার চেষ্টা না করে বাগানের সামনে থাকা অতি সুন্দরী রমণী মাটির মূর্তিটা আছে তার দিকে অগ্রসর হলাম। দাঁড়িয়ে পড়লাম। মূর্তিটা যে দেয়ালের উপর দাঁড়িয়ে আছে সেটার উপর উঠে দাঁড়ালাম। কাজে সফল হতে পেরে একটা ক্লোজ আপ হাসি দিয়ে মূর্তিটার গলায় এক হাত রেখে অন্য হাতে কানের উপর রাখলাম। আমি যখন ওই বাগানে আসি না কেন, তখন এই মূর্তিটার সাথে আমার কানাকানি কথা হয়। গোপনীয়ভাবে মূর্তির সাথে আমি ক্লোজ। আমার ফ্রেন্ডেও তাদের পরে আমি এই মূর্তিটার সাথে আমার সব পেটের কথাগুলো শেয়ার করি। আজও তাই করছিলাম, কিন্তু তখনই ওই হঠাৎ করে পিছন থেকে কেউ বলে ওঠে, মানুষ তো চোখে পড়ে না, কিন্তু মূর্তি ঠিকই তোমার চোখে পড়ে। আমি ঘাড় ঘুরিয়ে তাকিয়ালাম কথা বলার মালিক তাকে দেখার জন্য। মুহূর্তে চমকে উঠলাম আমি। আরে, এই তো কালকে সুন্দর পুরুষটা, কিন্তু এখানে কেন? পরনে তার কালো টি শার্ট আর ট্রাউজার আমার মতনই কালো কালো। আমি ওনাকে দেখে চমকিত গলায় বললাম, এই, আপনি এত সকালে এখানে কি করছেন? উনি বলে, কাজ আছে তাই এসেছি। কি স্বাভাবিক ওনার সেই ভঙ্গি, যেন সব কিছুই ঠিকঠাক। ভুরু কুঁচকে এলো আমার। এত সকালে কি কাজ আপনাদের বাড়িতে? দাদাজান তো এখনো ঘুমাচ্ছে, তাহলে আপনাকে কে ডেকে পাঠালো কখন শুনি? উনি পুনরায় স্বাভাবিক কণ্ঠে বলল, আমি কখন বললাম দাদাভাই আমাকে ডেকেছেন? তাহলে কে ডেকে পাঠিয়েছে আপনাকে? ভুরু কুঁচকে খানিকটা থেমে পুনরায় বলি, ও আচ্ছা, বুঝেছি, নিশ্চয়ই আমার স্বামী ডেকেছে আপনাকে। তাই তো বলি, আর কে হতে পারে এই শীতের ভোর রাতে? কার এত কাজ পেতে পারে ওনাকে ছাড়া? কথা বলতে বলতে মূর্তিটাকে ছেড়ে নিচে নেমে পড়লাম, কিন্তু ওনার দিকে তাকাতে কষ্ট হচ্ছিল আমার। কারণ উনি লম্বায় ৬ ফুট উচ্চতা আর আমি ৫ ফুট। আমি খাটো হওয়ায় দুঃখ প্রকাশ করার আগে উনি বলে ওঠে, পাষাণ হৃদয় ব্যক্তি। ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে ওঠে। আমি ওনার দিকে তাকিয়ে আবারও লাফিয়ে মূর্তির পায়ের কাছে বসে পড়ি, দুপা ঝুলিয়ে আমার পায়ের পায়েলের উপর। বিষয়টি বুঝে ইগনোর করলাম, কারণ তাকে
তাকিয়ে লাভ নাই। উনি ছেলে মানুষ। ছেলে মেয়েদের মেয়েলি জিনিসপত্র ওনাকে মানাবে না। বিষয়টি ইগনোর করে আমি ওনার মুখোমুখি উচ্চতায় বসে নিয়ে বলে উঠি, আমার আপনার দিকে তাকাতে কষ্ট হয়, তাই এখানে বসে পড়লাম। আমার যাতে আপনার সাথে কথা বলতে অসুবিধা না হয় তাই। আর কি? আচ্ছা, আপনি এত লম্বা কেন? সকাল বিকাল কি হরলিক্স খান লম্বা হওয়ার জন্য? আসলে আমি না হরলিক্স খেতে পারি না, গন্ধ লাগে। ইস, সময় মতো যদি আমিও আপনার মতো করে 2 বেলা হরলিক্স খেতাম, তাহলে আজ আমিও আপনার মতো বিশাল লম্বা হতাম। ব্যাড লাক আমার। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড অনেক লম্বা নিশ্চয়ই, আপনার মতোই, তাই না? আর আমি, আমার দুঃখের মধ্যে দিয়েই হঠাৎ গার্লফ্রেন্ডের কথাটা মাথায় আসতেই ঝটপট আবার ওনাকে প্রশ্ন করে বলি, এই আপনি আমার কাজটা সেরেছেন? মানে আমার স্বামীর গার্লফ্রেন্ড আছে কি না অনুসন্ধান করেছিলেন? আমার কথায় উনি কেমন করে যেন তাকালো আমার দিকে। হয়তো আমার এই প্রশ্নের বিরক্ত হলেন তিনি, তাই আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, বললাম তো কোনো গার্লফ্রেন্ড বা ভালোবাসার মানুষ নেই, তবুও কেন একই প্রশ্ন বারবার করছো? কথাটা শুনে এক রাশ কষ্ট নিয়ে বলে উঠি আমি, না, ওনাকে যতটা উন্নত মনে করেছিলাম উনি সাদ আসলে ততটা উন্নতি করতে পারেনি। সাধারণ একটা প্রেম করতে পারল না, স্যাহ। সিজার কথাটা এমনভাবে নাক মুখ সিটকে বলল যেন নার্সারির বাচ্চাদের একটা অঙ্ক দেওয়া হয়েছিল আর সাদ সেটা করতে পারেনি। এজন্য সিজার অনেক কষ্ট হচ্ছে। সিজার রিয়াকশনে ভ্যাবাচাকা খেলো সাদ, থমথমে গলায় বলল, মানে? উফ, মানে জানেন না আপনি? সিজার কথায় ধমকে উঠে সাদ চাপা স্বরে বলে, তুমি জানো কত মেয়ে সাদ চৌধুরীর জন্য পাগল হয়ে ঘুরে বেড়ায় তার আশেপাশে, আর সে ফিরেও তাকায় না, আর তুমি কিনা তাকে স্যার বলছো? হাউ ডেয়ার ইউ! আমি ওনার কথা শুনে চোখ পাকিয়ে তাকালাম ওনার দিকে আর বললাম, এই আপনি তো সাংঘাতিক পাল্টিবাজ লোক। রাখলাম আমি, আর আপনি কেন গুণগান করছেন আমার স্বামীর? হাউ রুড! আচ্ছা বলুন তো, একটা গার্লফ্রেন্ড রাখলে কি এমন হয়? ওনার আজ একটা গার্লফ্রেন্ড থাকলে এত করে আমার আর ওনার কাজটা সহজ হয়ে যেত। এখন আমার কষ্ট করে ওনার জন্য একটা মেয়ে খুঁজতে হবে। ধুর, ভালো লাগে না। অসহায় ফেস করে উনি বলে ওঠেন, ভালোবাসা এভাবে হয় না, কিন্তু যেদিন জানবে, বুঝবে না, আমার সামনে থাকা মানুষটিও কেউ ভালো করে বুঝিয়ে দেব। বলেই সাদ পকেটে 2 হাত দিয়ে স্ট্রং হয়ে দাঁড়ায়। ভালোবাসা শব্দটি শুনতে মায়ার চোখ মুখ খুশিতে চকচক করে ওঠে এবং ঠোঁট প্রসারিত করে হেসে উঠে বলে, আচ্ছা, ভালোবাসা কোথায় পাবো? আর আমি না, অনেক ভালোবাসার প্রয়োজন। বলুন না, কোথায় পাবো আমি? আমার এমন কথায় উনি আমার দিকে এমনভাবে তাকালো যেন এই মুহূর্তে আশ্চর্যজনক কোনো বাণী শোনালাম আমি তাকে। এই মুহূর্তে হজম করতে পারছেন না। হুঁ, কি এমন বললাম যে ওনার আমার দিকে এমনভাবে তাকাতে হবে? ভালোবাসা কোথায় থাকে সেটাই তো জানতে চাচ্ছি, আর তো কিছুই না, তাই না? মানুষগুলো যে কবে মানুষ হবে আল্লাহই জানে। তখনই উনি বলে ওঠে, ভালোবাসা দিয়ে তুমি কি করবা শুনি? আমি সাথে সাথে বলে উঠি, বিদ্যুৎ চুমু খাবো, তাই ভালোবাসা আমার লাগবে। কোথায় পাবো বলুন? আমার এমন কথায় উনি ভ্যাবাচাকা খেয়ে প্রশ্ন করে, মানে কিসের? আর বিদ্যুৎ চুমু অর্থ কি আবার? আমি বিদ্যুৎ চুমু হলো ভালোবেসে যখন প্রিয় মানুষকে চুমু খায় তখন শরীরে কারেন্ট লাগে, আর সেটাই হলো বিদ্যুৎ চুমু, বুঝলেন? মুহূর্তেই সাদের চোখ মুখ শক্ত হয়ে গেল। এতক্ষণ যাবৎ সিজার সাথে মজা করে কথা বললেও চুমুর বিষয়টা মেনে নিতে পারছে না। অন্য কাউকে চুমু খেতে চাচ্ছে, আর তার জন্যই এসব বলছে। সাদ কে এতক্ষণ ধরে এত যত্ন করে সবার আড়ালে আগলে রেখেছে, সে এখন অন্যকে চুমু খেতে চাইছে। ভাবতে সাদ 2 হাত মুষ্টিবদ্ধ করে রাগে দাঁত চেপে প্রশ্ন করে, তুমি কি করে জানলে চুমুতে শরীরে কারেন্ট হয়? লিমা পিয়া বলেছে আমাকে ঠোঁট ছোঁয়ালে নাকি এমন হয়। তাই তো আমি দাদিকে গিয়ে খেলাম, আমার কারেন্ট লাগেনি। দাদিকে বলেছিলাম এই কথাটা। দাদি দাদিকে খেলে নাকি হবে না। ভালোবাসার মানুষকে খেতে হবে, অর্থাৎ নিজের আপন মানুষকে খেতে হবে। আমি নাকি আমার স্বামীকে ছাড়া অন্য কাউকে এই বিদ্যুৎ চুমু খেতে পারবো না। তাই আমি আগে ভালোবাসা কিনে আনবো, পরে ওনার কাছ থেকে বিদ্যুৎ চুমু নেব। এখন আপনি বলুন, ভালোবাসা কোথায় পাবো?
সিজার কথা শুনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে সাদ। এতক্ষণ ঘেমে সাদের দমটা আটকে গিয়েছিল। সাদ স্বাভাবিক হয়ে বলে, তুমি যে সাদকে চুমু খাইতে চাও, ও কি তোমাকে চুমু খেতে দেবে তোমার মনে হয়? দেবে তো। কিভাবে? ভুরু কুচকে। টাকা দিয়ে। তাই টাকা দিয়ে চুমু? ইন্টারেস্টিং। তুমি চুমু কিনতে চাও? এখন না হয়ে উল্টো তোমাকে দুটো থাপ্পড় মারে তো তুমি কি করবে শুনি ভুরু নাচিয়ে? এমন কিছুই হবে না, আমি ওনার সাথে ডিল করে নিব। কিসের ডিল শুনি? প্রথমত আমি চাকরি করে অনেক টাকা রুজি করে ওনাকে দিব, আর বলবো আমাকে একটা বিদ্যুৎ চুমু দিতে। না করবে না, কারণ উনি তো সারাদিন 24 ঘন্টা টাকার পিছেই পড়ে থাকে। ওনার তো শুধু টাকা হলেই হয়, তাই না? কি বুদ্ধিটা বেশ না? এরপরও যদি না মানে তো আমি ওনাকে একটা শর্ত দিয়ে বলবো যে আপনি আমার থেকে মুক্তি পাবেন যদি আমাকে একটা বিদ্যুৎ চুমু খান তো। এবার বলুন কোনটা চাই আপনার? শক্ত গলায় সাদ কাট উত্তর দেয়, কোনোটাই চাই না। আরে আপনি বুঝতে পারছেন না। সিজাকে বলতে না দিয়ে যেতে যেতে আবার পিছন ফিরে এক পলক সিজাকে দেখে বলে ওঠে, মুক্তিটা আমার চাই না। এতদিন ছিলে তোমার ইচ্ছায়, এখন আছো আমার ইচ্ছায়, আর ভবিষ্যতেও থাকবে আমার বন্দিনী হয়ে। আমার যা চাই তা আমি সব সময় মতো নিয়ে নেব। তোমাকে ভাবতে হবে না। তাছাড়া বাকি রইল তোমার বিদ্যুৎ চুমু নিয়ে, সেটাও তুমি পাবে, শুধু ঠোঁটে নয়, সব জায়গাতেই পড়বে। তুমি চাইলেও বা না চাইলেও, শুধু সময়ের অপেক্ষা। আমি আছি। কথাটা শেষ করে হন হন করে চলে যায় বাড়ির ভিতরে সাদ। আর এদিকে সিজা হা করে তাকিয়ে আছে সাদের যাওয়ার দিকে। কি বলে গেল এই লোকটা? তার সব মাথার উপর দিয়ে গেল। চলবে ইনশাআল্লাহ।